আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ইংলিশ লাইভ ক্লাসে। আমাদের ইংরেজিতে কথা বলা উচিত, তো আমি ইংরেজিতে শুরু করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু এভরিওয়ান অন আওয়ার ইংলিশ লাইভ ক্লাস। টুডে we are going to discuss about sentence. So now I'm going to share my screen and let's my slide for a better discussion. All right. Today we are going to discuss about sentence. First of all, we should know what is sentence. আমাদের সর্বপ্রথম জানতে হবে যে সেন্টেন্স কি। আমরা যদি বাংলাতে সেন্টেন্সের সংজ্ঞা বলি, সেন্টেন্স হলো যার মাধ্যম দিয়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, সেটাই সেন্টেন্স। আমি এই মুহূর্তে তোমাদের সাথে কথা বলছি, মানে সেটা হচ্ছে সেন্টেন্স। আমি মানে সেটা হচ্ছে বাক্য। সেন্টেন্সের বাংলা হচ্ছে বাক্য। আমরা যে সারাক্ষণ যে কথোপকথন করতেছি, এগুলা সবই সেন্টেন্সের মধ্যেই পড়তেছে বা সবকিছুই বাক্যর মধ্যে পড়তেছে। তাহলে সেন্টেন্সের হচ্ছে যে মানে এখন বুঝতে হবে যে সেন্টেন্সের কয়েকটা প্রকারভেদ আছে। এই জিনিসগুলো আমাদের একটু ক্লিয়ারলি ভালোভাবে বুঝতে হবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে ইংলিশের প্রতিটা জিনিসই আমাদের হচ্ছে মানে প্রতিটা বিষয়ে ভালো দখলদারিত্ব থাকতে হবে, প্রতিটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, তবে আমরা ইংলিশে কমিউনিকেশন করতে ভালো পারবো। এখন হচ্ছে যে এখানে একজন পণ্ডিত আছে, সে বলছে ভাইয়া শুধু ভোকাবুলারি মুখস্থ করলে তো আমরা ভালো ইংলিশ পারবো। হ্যাঁ, ভোকাবুলারি ভালো মুখস্থ করলে তুমি হয়তো করতে পারবা, ভোকাবুলারির অর্থ বলতে পারবা, তাই বলে যে সেন্টেন্স কমিউনিকেশন করতে পারবা এমন কোনো কথা নয়। একটা সেন্টেন্স তৈরি করতে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, তারপর হচ্ছে অবজেক্ট লাগবে, এক্সটেনশন লাগবে, কোন টেন্সে ব্যবহার করতেছি, এই সব কিছুই আমাদেরকে লাগবে। তো সেন্টেন্স হচ্ছে মোট টোটালি সেন্টেন্স হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মিনিং, অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এটা আমাদেরকে ক্লিয়ার থাকতে হবে যে অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। তো আমরা শুধু অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখন আমার প্রথমত তোমাদের হচ্ছে একটা প্রশ্ন বা তোমাদের একটা জিনিস ক্লিয়ার করতে চাই, যে হচ্ছে আমরা সেন্টেন্স পড়তেছি এই মানে তার মানে এই না যে আমরা মুখস্থ করব। আমরা জাস্ট বেসিক জিনিসগুলো জানবো যাতে আমরা বাস্তব ক্ষেত্রে ব্যবহার করতে পারি। আমরা যখন স্কুল কলেজে যখন কোনো স্যার ইংরেজি পড়াই বা সেন্টেন্স পড়াচ্ছে, তখন আমাদের মাথাতে একটা জিনিস কাজ করে, এটা আমাদের মুখস্থ করতে হবে। কি করতে হবে? এইটা আমাদের মুখস্থ করতে হবে, মুখস্থ করে পরীক্ষায় লিখতে হবে, A+ পাইতে হবে। A+ পাইলে পাশের বাড়ির আন্টি ভালো বলবে, এলাকার মানুষ ভালো বলবে, এই ছেলেটা প্লাস পাইছে, এই ছেলেটাই মেধাবী, এই ছেলের মাথা তো অনেক ব্রেন টেন আছে, হ্যান ত্যান 7 সূত্র। তো যাই হোক, তো সেন্টেন্স হচ্ছে যে 5 প্রকার, এটা আমরা জানবো, মুখস্থ করবো না। এখন প্রথম নাম্বার সেন্টেন্স অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই হচ্ছে মোট 5 প্রকার। তো সর্বপ্রথম আমরা জানি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি। সিম্পল ভাষায় যদি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে মানে সাধারণ বিবৃতি বোঝায়, সিম্পল স্টেটমেন্ট। তোমরা মানে সাধারণ কি বলে, সাধারণ কথাবার্তা, বর্ণনামূলক যেগুলা ন্যারেটিভ কথাবার্তা, সেগুলাকে কি বলে? সেন্টেন্স বলে। ঠিক আছে, তাহলে এখন বিষয় হচ্ছে যে এই সেন্টেন্সের একটা গঠন আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন একরকম হয়, অপটেটিভ সেন্টেন্সের গঠন একরকম হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন আরেক রকম হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন যদি আমরা লক্ষ্য করি, তাহলে সেটাতে থাকবে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। অলরাইট। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আবার তোমরা যখন স্কুল কলেজে পড়তে যাবে তখন পড়বে 2 ধরনের, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, হ্যাঁ বোধক না বোধক। তো এগুলা আপাতত একটু জেনে রাখলে আর কি। তো এগুলা আমাদের মানে হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনে থাকবে কি, দেখো দেখতে পাচ্ছ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, কিংবা অ্যাডজেক্টিভ থাকতে পারে। ঠিক আছে, এখানে কিছু উদাহরণ দিয়েছি, দেখো। তোমার হচ্ছে যে ইংলিশ ইজ আন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সাবজেক্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বোঝাচ্ছে। উই ডু নট ব্যাড থিংস, আমরা খারাপ কিছু চিন্তা করি না, এটা নেগেটিভ বোঝাচ্ছে। তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে যে ধারণাটা আমার ক্লিয়ার থাকতে হবে, যদি আমরা কোনো কিছু বর্ণনা করি
তাহলে সেটা কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। যেমন আমি বর্ণনা করতেছি, মাই নেম ইজ আল আমিন, আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং কনসালটেন্ট অ্যান্ড ট্রেনার। তো আমি আমার সম্পর্কে একটা বর্ণনা দিলাম, এই বর্ণনাটা বোঝাতে অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ব্যবহার করছি। তার মানে তুমি হচ্ছে কি বলতে চাচ্ছ, তোমার মস্তিষ্কে, তোমার মাথায় কি বলতে চাচ্ছ, সেই বিষয়টা হচ্ছে তোমাকে মাথায় আগে চিন্তা করতে হবে। তারপর সেই সেন্টেন্সটা তোমাকে বুঝতে হবে যে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে না ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। যেমন আমি সাপোজ হচ্ছে যে বলতেছি, দয়া করে আমাকে পানি দিন, পানি দিন বা দেন এরকম বলে আর কি। তো এখানে দয়া করে মানে হচ্ছে অর্থ অনুসারে বোঝাচ্ছে, অর্থ অনুসারে বোঝাচ্ছে, ঠিক আছে, মানে হচ্ছে সরি, মানে হচ্ছে অনুরোধ করা বোঝাচ্ছে। তার মানে এটা বর্ণনা করা বোঝাচ্ছে না, এটা অনুরোধ করা বোঝাচ্ছে। আবার আমি বলতেছি তোমার কি পড়া হয়েছে, তো আমি তাকে প্রশ্ন করা বোঝাচ্ছি। তার মানে আমার মস্তিষ্কের মধ্যে এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে, যদি আমি বর্ণনা করা বোঝাই তাহলে আমাকে ইংলিশে যে সেন্টেন্সটা লিখতে হবে সেটা সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা কমপ্লিমেন্ট এই স্ট্রাকচার অনুসারে আসতে হবে। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের ধারণা ক্লিয়ার। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে যেটা আমরা জানবো, দুইটা ইনফরমেশন মাথায় থাকতে হবে। একটা হচ্ছে যে আনঅ্যাসার্টিভ, মানে একটা হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত বিবৃতি করা বোঝায়, আর আরেকটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কি করা বোঝায়, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতি বোঝায়, আর আরেকটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনটা আমাদের মনে রাখতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা আমাদের হচ্ছে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের দুইটা বিষয় ক্লিয়ার থাকতে হবে। একটা সাধারণ বর্ণনা করতে অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার হয়, আর একটা হচ্ছে যে তোমার যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। অলরাইট, তো অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে কাহিনী শেষ, বা এটার ঘটনা এখানেই আমরা শেষ করব। এরপরে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, সাধারণত প্রশ্ন করা বোঝাতে তোমার হচ্ছে যে প্রশ্ন করা বোঝাতে সাধারণত তোমার কি বোঝায়, ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝায়। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে এরকম, তুমি সাপোজ জিজ্ঞেস করছো ক্লায়েন্টকে, জিজ্ঞেস করছো হ্যাভ ইউ এ ওয়েবসাইট, তোমার কি একটা ওয়েবসাইট আছে, তার মানে তাকে প্রশ্ন করতেছো তুমি। এখন বিষয় হচ্ছে যে এই প্রশ্ন করা বোঝাতে তোমার হচ্ছে কি বোঝাচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বোঝাচ্ছে মানে যেটা তুমি প্রশ্ন করলো। তাহলে এটা তো ধারণা ক্লিয়ার, এটা তো মুখস্থ করার কিছু নেই, শুধু আমরা ধারণা রাখবো। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স এর স্ট্রাকচার দুই ধরনের হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দুই ধরনের হয়। একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব দিয়ে হয়, মানে হ্যাঁ বোধক বা না বোধক প্রশ্ন। আর আরেকটা হয় হচ্ছে যে এই যে এই বাচ্চারা হচ্ছে প্যাপও করতেছে, বুঝতে পারছো, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি ক্লাসে একটু রেকর্ড বন্ধ করে দেবো, অনেক সমস্যা নেই, হ্যাঁ। এই, আমার ছোট ভাগনা, বুঝতে পারছো, এই যা ফেলাই দিছে। টান টান টান। তো যাই হোক, আমি কে যেন আনমিউট হয়ে আছো, একটু মিউট হও। তো বিষয় হচ্ছে আমি যে কথাটা বলতেছিলাম, যে ইন্টারোগেটিভ সেন্টেন্স এর আম, অর্থ হচ্ছে যে তোমাকে কোনো কিছু প্রশ্ন করা বোঝাবে। এটা দুই ধরনের স্ট্রাকচার ফলো করে। একটা হচ্ছে হ্যাঁ বোধক বা না বোধক, মানে ডাব্লিউএইচ, দেখো এখানে একটা ইয়া দিছি, আর তোমার হচ্ছে যে এখানে একটা গঠন দিয়েছি। ফার্স্ট গঠনটা দেখো, যে মডাল প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে বেস ফর্ম, তারপর মেইন ভার্ব। মানে বিষয় হচ্ছে যে এখানে গঠনটা হবে যে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, আর প্রশ্নের শেষে তোমার হচ্ছে এখানে কি থাকবে, এখানে হচ্ছে যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে। তো এইটা বোঝালে তোমার কি হবে, এইটা বোঝালে হচ্ছে যে তোমার আহ এই ধরনের যদি অ্যাপ বোঝাই, মানে অ্যাকচুয়ালি আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে যদি এই প্রথম গঠন অনুসারে কেউ যদি প্রশ্ন করে তাহলে তার উত্তর ইয়েস হবে অথবা নো হবে। তার মানে এখানে তোমার হচ্ছে যে দেখো আমি এখানে নিচে একটা প্রশ্ন আসছে যে ক্যান ইউ হেয়ার দ্য সাউন্ড, তুমি কি সাউন্ড শুনতে পাচ্ছ, তাহলে এই প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো। আর ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো, এই প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো। তার মানে তোমাকে মনে রাখতে হবে, যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স মডাল অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, বা তোমার হচ্ছে অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয়, অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয়, তাহলে আউটসাইড আওয়াজ আসতেছে খুব।
আউটসাইড আওয়াজ আসতেছে না? এই আমার একটা একটা পিচ্চি ভাগ্নে আছে, বুঝতে পারছো? মিউজিক শোনাচ্ছে আর খুব কি। খুব কান্না করতেছে। হ্যাঁ হ্যাঁ, খুব মিউজিক শোনাচ্ছে। আহ ছোট বাচ্চা তো। তো কি করা যায় বলো আচ্ছা, তো? সমস্যা এই বাচ্চা চলে সমস্যা আসছে। নেই স্যার, আপনার আচ্ছা পড়ান, ঠিক সমস্যা আছে, নেই। তাহলে আমি যেটা বলতেছিলাম যে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আহ আহ, প্রথম গঠনে যদি তোমাকে প্রশ্ন করা হয় বা তুমি যদি প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর হবে ইয়েস অথবা নো। দ্বিতীয় দ্বিতীয় গঠন অনুসারে যদি প্রশ্ন করা হয়, তাহলে সেটার উত্তর হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। তার মানে এখানে দেখো ডাব্লিউএইচ প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস বেস ফর্ম প্লাস মেইন ভার্ব, এই জিনিসগুলো আমাদের একটু মুখস্থ রাখতে হবে আপাতত। তারপর আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের আর এটা হচ্ছে মুখস্থ করতে হবে না, কারণ এটা আমাদের বাস্তব ক্ষেত্রে অবশ্যই লাগবে। আমাদেরকে ক্লায়েন্টকে মেলা প্রশ্ন করতে হবে, তারপর হচ্ছে ক্লায়েন্ট রিপ্লাই দিবে। ঠিক আছে, এই বিষয়গুলো হচ্ছে চলমান বিষয়গুলো থাকবেই। তো এই দুই ধরনের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে দুইটা জিনিস, তোমার তিনটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায়, তাহলে প্রশ্ন করতে হলে আমাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। প্রথম স্ট্রাকচার হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএইচ তোমার হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব প্লাস মডাল অক্সিলারি ভার্ব, তার বা অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই তিনটা স্ট্রাকচার তোমাদেরকেও কোনো মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে ধারণা ক্লিয়ার। আমি হচ্ছে তোমাদের এই স্লাইডটা শেয়ার করে দেবনি, তোমরা এখান থেকে দেখতে পারবা। ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়? ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা বোঝায় হচ্ছে আদেশ বোঝাতে পারে, উপদেশ বোঝাতে পারে, বা কোনো কিছু নিষেধ করা বোঝাতে পারে, বা কোনো কিছু উপদেশ দেওয়া বোঝাতে পারে, বা ইত্যাদি বোঝাতে পারে। সেগুলো হচ্ছে প্রস্তাব, প্রপোজ করা বোঝাতে প্রপোজ করা বোঝাতে পারে। এই সবগুলাই হচ্ছে তোমার কি ইন্টার ইম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। ঠিক আছে, তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে শুধু মনে রাখতে হবে যে এটার গঠন হচ্ছে যে মেইন ভার্ব থাকবে, আর হচ্ছে যে প্রথমে প্রথমে ভার্ব থাকবে মেইন ভার্ব, দেন প্লাস হচ্ছে অবজেক্ট থাকবে। ঠিক আছে, তাহলে ভার্ব প্লাস অবজেক্ট, ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা ইনভিজিবল থাকে। এই ইম্পারেটিভ সেন্টেন্সের শুরুতে যে ভার্ব থাকে সেটা ইউ, সেটা লেখা হয় না। এখন বিষয় হচ্ছে ভার্ব প্লাস অবজেক্টের সামনে যদি প্লিজ বসাই, তাহলে প্লিজ মানে কি দয়া করে, তাহলে সেই বাক্যটা কি বুঝাবে? প্লিজ দিয়ে যদি কোনো বাক্য শুরু হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে সেই বাক্যটা হচ্ছে কি বোঝাচ্ছে, যে তোমার অনুরোধ করতে ব্যবহার হচ্ছে। অলওয়েজ বোঝালে তোমার উপদেশ মানে হচ্ছে সর্বদা, তার মানে উপদেশ বোঝাচ্ছে। নেভার বোঝালে নিষেধ করা বোঝাচ্ছে। তো এইরকম ভাবে তোমাকে মনে রাখতে হবে। যেমন আমি তোমার হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি যে টেক কেয়ার অফ ইউ, তার মানে এটা হচ্ছে তাকে আদেশ করা হচ্ছে যে তুমি তোমার যত্ন নিও। তো তোমরা হচ্ছে এই টেক কেয়ার অফ ইউ এই বাক্যটা ব্যবহার করা শিখবে। একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিটা মানুষ তার নিজের সম্পর্কে ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি বিষয় হচ্ছে যে আমরা সবাই আমাদের ন্যাচারালি বিষয় হচ্ছে আমরা নিজের সম্পর্কে বলতে চাই, নিজের সম্পর্কে শুনতে চাই। এই জিনিসটা হচ্ছে খুবই একটা ভালো ব্যাপার, মানে খুবই এটা একটা মানুষের সাইকোলজি। তুমি যদি একটা মানুষের সাথে চলো, তুমি যদি তোমার নিজের সম্পর্কে না বলে তার সম্পর্কে যদি বেশি বেশি বলো, তার কোনো অ্যাপ্রিসিয়েট করো, তাহলে তুমি তার মনের গভীরে খুব তাড়াতাড়ি প্রবেশ করতে পারবা। এই জিনিসটা তোমাদেরকে শিখতে হবে। আমাদের ক্লায়েন্টকে তোমার হচ্ছে যে প্রশংসা করা শিখতে হবে। ক্লায়েন্টকে বলবো, ক্লায়েন্টকে তোমরা এভাবে বলবা ইউ আর এ রিয়েলি নাইস পারসন, তুমি খুবই সুন্দর একজন ব্যক্তি। বা টেক কেয়ার, যখন মেসেজ ইয়ে হয়ে যাবে, মেসেজ চ্যাটিং আমরা শেষ করবো, তখন এরকম বলতে পারি টেক কেয়ার অফ ইউ, আর তুমি তোমার নিজের যত্ন নিও। ঠিক আছে, তাহলে এই কথাগুলো আমরা বলবো। আর এই কথাটা আমাদের মাথায় থাকতে হবে। আমরা সবসময় নিজের কথা নয়, মানুষকেও যার সাথে থাকবো তার কথা বেশি বলার চেষ্টা করব। তাহলে সেক্ষেত্রে কি হবে, সেই মানুষটা বেশি বেশি হবে, মানে তোমার হচ্ছে ইমপ্রেস হবে। তবে বেশি বেশি বানাই বলার দরকার নাই। তোমরা পাম দিবা ঠিকই, কিন্তু পামটা যেন না বোঝা যায়, নিখুঁত পাম দিতে হবে। ঠিক আছে, পামটা একটু বেশি বেশি হলে বোঝা যাচ্ছে যে তুমি চাপা মারতেছো, তাহলে সেটা কোনো সেটার রেজাল্ট একটু খারাপই হবে, তোমাকে নেগেটিভ ভাবে নিতে পারে। তো মোটামুটি হচ্ছে আহ তুমি যখন যাবে কারোর সাথে থাকবা বা কারোর সাথে কথা বলতেছো, মনে রাখতে হবে আল্লাহ কান দিছে দুইটা, মুখ দিছে একটা। তার মানে শুনতে হবে বেশি, বলতে হবে কম। আর যখন বলবে, নিজের সম্পর্ক নয়, যার সাথে আছে
তার সম্পর্কে কথা বলবে, তাহলে তাকে খুব সহজেই ইমপ্রেস করতে পারবে। অলরাইট, তো ইম্পারেটিভ সেন্টেন্সের পরে অপারেটিভ সেন্টেন্স রয়েছে। অপারেটিভ সেন্টেন্স যদিও এগুলো আমাদের এগুলার হচ্ছে ইউজ খুব কম হবে, তবে হচ্ছে অপারেটিভ সেন্টেন্স দ্বারা কি বোঝায়, যে প্রার্থনা করা বোঝায়। অলরাইট, প্রার্থনা করা বোঝায়। যে সাপোজ তুমি ক্লায়েন্টকে বললে যে মে ইউ লং লিভ, তুমি দীর্ঘজীবী হও, এগুলা বলার দরকার নেই, এগুলা প্রফেশনাল কথাবার্তা আপাতত বলার দরকার নেই। তোকে মনে রাখতে হবে যে অপারেটিভ সেন্টেন্স দ্বারা প্রার্থনা করা বোঝায়। মে থাকবে শুরুর দিকে, তারপরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সেটা কি, সেটাই হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। তাহলে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে, যে আমরা আমরা হচ্ছে যে হাই স্কুলে একটা জিনিস শিখেছি যে হেডমাস্টারের রুমে ঢুকতে গেলে মে আই কামিং স্যার, তাহলে আই অ্যাম কামিং, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সামনে মে লাগাই দিছি, তাহলে সেটা মে লাগাই দেওয়ার পরে কি হচ্ছে, তোমার হচ্ছে যে সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হচ্ছে সেটা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ হচ্ছে। তার মানে হচ্ছে যে এরকম, বিষয়টা এরকম ছিল যে হচ্ছে যে একটা ছেলে, তোমার ছেলেকে বোরকা পরাইছি, সে মেয়ে হয়ে গেছে। বিষয়টা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সামনে মেয়ে লাগাইছি, সে হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স হয়ে গেছে। অলরাইট, তার মানে হচ্ছে মে প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাই হচ্ছে তোমার অপটেটিভ সেন্টেন্স। মে আই কামিং স্যার, মে আই কাম আউট স্যার। তুমি ঘরে মনে করো হেড স্যারের রুমে ঢুকছো, এখন তোমার হচ্ছে যে একটা ইমার্জেন্সি ফোন আসছে, তাহলে তুমি একেবারে বলবে কামিন, কামিন তো না, কামিন মানে তো ভিতরে, তাহলে এবার তোমাকে বাইরে যেতে হবে, তাহলে তোমাকে কি বলতে হবে, যে মে আই কাম আউট স্যার, আমি কি একটু বাইরে যেতে পারি। তো বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের এই অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করতে হতে পারে। যে তুমি সাপোজ একটা সিনিয়র মানুষের সাথে কথা বলতেছো, সেক্ষেত্রে তুমি হচ্ছে যে তার কাছ থেকে এইভাবে একটা করবা, মানে মানে ভদ্রতা বা কার্টেসি মেনটেন করে বলবা, যে আমি কি একটা প্রশ্ন করতে পারি, মে আই আস্ক ইউ এ কোশ্চেন, আমি কি আপনাকে একটা কোশ্চেন করতে পারি, বা আমার একটা প্রশ্ন ছিল, এটা বলার থেকে মে আই, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি, এটা প্রার্থনা করা বোঝাচ্ছে। তাহলে প্রার্থনা করা যদি বোঝাই, তাহলে মানুষ এই জিনিসটা, সিনিয়র মানুষরা ভালো চোখে দেখবে। ঠিক আছে, তো আমাদের এই সেন্টেন্সের ব্যবহারও তোমার হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, তো হচ্ছে দেখো, আহ এই হচ্ছে যে অপারেটিভ সেন্টেন্স সম্পর্কে আমাদের ধারণা গেল। তারপর হচ্ছে এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি হচ্ছে যে সাপোজ তোমাকে ক্লায়েন্ট একটা ওয়েবসাইট দেখাইছে, এখন তুমি বলবে হোয়াট এ বিউটিফুল ওয়েবসাইট, তাহলে তার ওয়েবসাইটে যে সুন্দর, তুমি তাকে বোঝালা, যদিও সুন্দর না, কিন্তু তাকে এটার মাধ্যমে তাকে ইমপ্রেস করতেছো। একটা জিনিস মনে রাখতে হবে, তোমার হচ্ছে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করা অনেক ইম্পর্টেন্ট। কেননা আমরা আপাতত শুরুর দিকে হয়তো ফাইবারে কাজ করব, বাট দিন শেষে দেখা যাবে যে হচ্ছে যে ফাইবারের একটা সিস্টেম বা অ্যালগরিদম আছে, সেটা হচ্ছে যে রেটিংস এর বিষয়টা। তুমি যদি 5 স্টার রেটিংস পাও, ফাইবার মনে করবে যে তুমি ভালো সার্ভিস দিচ্ছ, তো তোমার সার্ভিসটা যেন র্যাঙ্ক করায় বা মানুষকে আরো দেখানো যায়। আর যখন 1 স্টার ফিডব্যাক পাচ্ছ, তখন বলতেছে মানুষ তোমার প্রতি, মানে মানুষ তোমার থেকে ভালো সার্ভিস পাচ্ছে না, তোমাকে তখন ডাউন করে দিবে। ঠিক আছে, এই হচ্ছে ফাইবার সিস্টেম। তুমি চাইলেই, তুমি ফাইবার যদি তোমাকে চাই, তাহলে তুমি কাজ নিয়ে ফুরাতে পারবে না। আর ফাইবার যদি তোমাকে চাই যে তুমি কাজ পাবে না, তুমি কাজই পাবে না। ঠিক আছে, তো তোমার হচ্ছে এই রেটিং এর বিষয়টা আছে, বিষয়টা রেটিং, রেটিং টেটিং নিয়ে আমরা পরে কথা বলবো। তো এক্সক্লামেটরি সেন্টেন্স হচ্ছে যে সাধারণত আনন্দ উল্লাস ইত্যাদি বোঝাতে, আর তোমার হচ্ছে দুঃখ বোঝাতে, আর তোমার হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার হয়। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন হচ্ছে ডাব্লিউএস দ্বারাও আছে, যে তোমার হচ্ছে হোয়াট প্লাস এ অথবা অ্যান্ড প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, যেমন হোয়াট এ বিউটিফুল গার্ল বা হোয়াট এ প্রফেশনাল ওয়েবসাইট, এরকম আমরা বলতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ব্যবহার। তাহলে এই সেন্টেন্সের গঠন আমাদের এখান থেকে যে জিনিসটা লাগবে, তোমাদের সবাইকে খেয়াল রাখতে হবে, যে সেন্টেন্সের গঠন তোমার হচ্ছে যে মনে রাখতে হবে, দেন পাশাপাশি হচ্ছে কি করতে হবে, কোন সেন্টেন্স দ্বারা কি বোঝাচ্ছে সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমরা কথা বলার আগে আমাদেরকে মনে রাখতে হবে যে আমি কি বলতে চাচ্ছি, সেটা কোন সেন্টেন্সের আন্ডারে পড়তেছে, সেই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এই 5 প্রকার সেন্টেন্স হচ্ছে তোমাদের খুব ভালোভাবে ক্লিয়ারলি মুখস্থ করতে হবে। তো আমি হচ্ছে এই রেকর্ড সেশনটা এই পর্যন্তই রাখবো। যদি কারো প্রশ্ন থাকে আমাকে করতে পারো এই মুহূর্তে। তারপর হচ্ছে আমি তোমাদেরকে পড়া ধরবো, বা আজকে মনে হচ্ছে অনেকগুলাই আছে। তোমরা হচ্ছে যে আমার 5 মিনিট সময় আছে, আর এরপরে আবার একটু জয়েন করবা, আমি তোমাদের হচ্ছে কিছু জিনিস দেখবো আর কি। হ্যাঁ, কার কি অবস্থা কাজের, এই জিনিসগুলো একটু দেখবো। তো কারো কি প্রশ্ন আছে
এই সেন্টেন্সের এই সংক্ষিপ্ত একটা আলোচনাতে, যদি আমরা এর আগে সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, আজকে কেন করলাম ওই রেকর্ডটা আমি হারিয়ে ফেলেছি, তো এই রেকর্ডটা আবার দেওয়ার জন্য সেন্টেন্সের একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। 5 প্রকার সেন্টেন্সের গঠন এবং হচ্ছে অর্থ, এগুলা জানতে হবে। তো মামা হ্যাঁ, প্রশ্ন ছিল, হ্যাঁ মামা বলেন। মামা অবজেক্ট কি আর মেইন হ্যাঁ, ভার্ব কি? এখন অবজেক্ট আর মেইন ভার্ব, এখন বিষয় হচ্ছে মামা আপনার হচ্ছে যে অবজেক্ট আর মেইন ভার্ব যদি আমি বলি, তো আপনাকে হচ্ছে আমি একটা কোথায় দেখাই, এখানে দেখাচ্ছি, নিচে আসি দেখাচ্ছি, দাঁড়ান। ওকে, আমাদের হচ্ছে 3 মিনিট আছে মামা। অবজেক্ট আর হচ্ছে মেইন ভার্ব হচ্ছে আপনার, আমি এভাবে লিখতেছি, একটা গঠন লিখতেছি, আপনি দেখেন লাস্টের। আচ্ছা, আরেকটা স্লাইড নিচ্ছি। এখানে আমি লিখতেছি মামা যে সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট। মামা অবজেক্ট হচ্ছে আম, বা আপনার যদি বলি হচ্ছে যে, হ্যালো মামা, কথা শুনতে পাচ্ছেন? আমার ক্যামেরা দাঁড়িয়ে গেছে, তো আমি ভিডিওটা অফ করে জি দিলাম। মামা, শুনতে পাচ্ছি। তো আপনার হচ্ছে অবজেক্ট হচ্ছে যে মামা, যে যার মাধ্যমে আপনার হচ্ছে যে কাজ সম্পূর্ণ হয়। যেমন আমি আপনার একটা সহজ উদাহরণ দিই, আই ইট রাইস, আমি ভাত খাই। এখন বিষয় হচ্ছে যে এখানে আই ইট রাইস, ইট মানে কি মামা? ইট মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে? তাহলে ইট মানে যদি খাওয়াই হয়, তাহলে হচ্ছে যে এই খাওয়াটা কার মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে, এই ভার্বটা কার মাধ্যমে সম্পূর্ণ হচ্ছে? আপনার নিঃসন্দেহে এখানে রাইস, রাইস দিয়ে আপনি খাচ্ছেন, একা একা তো এমনি তো খাওয়া যাচ্ছে না। তার মানে এই ইট মানে খাওয়া সম্পূর্ণ হচ্ছে রাইসের মাধ্যম দিয়ে। তার মানে কিয়া, বা আমরা ভার্বের ইংরেজি বাংলা হচ্ছে কিয়া, ভার্ব যার মাধ্যমে সম্পূর্ণ হয়, যার মধ্য দিয়ে সম্পূর্ণ হয়, সেটাকে বলতেছে মামা আমরা বলি হচ্ছে অবজেক্ট। আর মেইন ভার্ব হচ্ছে মামা, যে মেইন ভার্ব হচ্ছে যেটা মানে বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে যে ভার্ব প্রয়োজন, সেটাকে মেইন ভার্ব বলা হয়। যেমন এখানে আমি যদি বলি আই রাইস, আমি আমি ভাত, তাহলে কোনো এটা মামা অর্থ আসতেছে না। তার মানে এটা বাদে আপনার হচ্ছে যে কি হচ্ছে না, বাক্যর অর্থ হচ্ছে না। তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব। আই ইট, আমি এখানে যদি আরো আরো ক্লিয়ারলি আপনাকে বোঝাই, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। এই যে মামা এই আই অ্যাম, এটা হচ্ছে আপনার অক্সিলারি ভার্ব, আর এই ইটিংটা হচ্ছে মেইন ভার্ব। কেননা আপনার হচ্ছে যে এই আই অ্যামটা হচ্ছে আপনার এই বা এটাকে ইটটাকে কি করতেছে, আপনার হচ্ছে যে মানে হচ্ছে অর্থ প্রকাশ করতে সাহায্য করতেছে, কিন্তু অ্যামটা মেইন ভার্ব নয়, অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর এটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে প্রতিটা বাক্যের একটা কি থাকে, একটা মেইন ভার্ব থাকে, ঠিক আছে মামা? এই মেইন জি ভার্বটা মামা। হচ্ছে যে আপনার যেটা বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে। যদি আপনার যদি আরো কনফিউশন থাকে, তাহলে এখানে গুগলে লিখতে পারেন হোয়াট ইজ মেইন ভার্ব, যদি আরো আপনি সুন্দরভাবে বুঝতে পারেন হোয়াট ইজ মেইন ভার্ব। তাহলে হোয়াট ইজ মেইন ভার্ব, যে মেইন ভার্ব ইজ কল্ড দ্য লেক্সিক্যাল ভার্ব, দ্য টার্ম ইজ রেফার টু দ্য ইম্পর্টেন্ট। আর এগুলা এগুলা বোঝা মুশকিল হবে আপনার জন্য, তো আমার অনেকের জন্য হবে, আমার জন্য মনে হচ্ছে যে কঠিন কঠিন। মেইন ভার্ব যেটা ছাড়া বাক্য অর্থ মানে হচ্ছে ক্রিয়া সম্পন্ন হয় না, সেটাই হচ্ছে মেইন ভার্ব। আর কারো কোনো প্রশ্ন আছে? বুঝতে পারছেন মামা? জি মামা, বুঝতে পারছি। হ্যাঁ, শুক্রান। নাই ভাই, কোনো প্রশ্ন নাই। আপাতত হচ্ছে আমি এই স্লাইডটা অফ করে সেকেন্ড বার আবার তোমরা জয়েন করো, শেষ টাইম পাই। হ্যাঁ, টাইম পাই শেষ, এখানে পাই 15 জনের মতো জয়েন করছো আর কি, তো আবার জয়েন করো আর কি। আমি সবার কম্পিউটার ঢুকবে এখন।